যে কবিতাটা আজকে পড়াতে চাইছি সেটি কবিতার নাম হচ্ছে ছন্নছাড়া। কবি হলেন কল্লোল গোষ্ঠীর অন্যতম খ্যাতিমান সাহিত্যিক অচিন্ত্য কুমার সেনগুপ্ত। তাঁরই লেখা শ্রেষ্ঠ কবিতার মধ্য থেকে নেওয়া আমাদের পাঠ্য কবিতা হলো ছন্নছাড়া। আমি কবিতার নামকরণ প্রসঙ্গে আসি। নামকরণ করা হয়েছে দেখো ছন্নছাড়া। কথাটার সঙ্গে তোমাদের বেশ পরিচিতি আছে। তোমরা বাড়িতে মায়ের কাছে বারবারই শুনে থাকো যে কি ছন্নছাড়া কি সৃষ্টি ছাড়া ছেলে রে বাবা। এই বই দপ্তর যখন তোমরা সব এলোমেলো করে রাখো বারবার একথা শুনে অভ্যস্ত তো। ছন্নছাড়ার কথা বলতে আমরা কি বুঝি? ছন্নছাড়া হচ্ছে যে যাদের জীবনাচরণ প্রচলিত নিয়মের বাইরে তাদেরকে আমরা ছন্নছাড়া বলে থাকি। যাই হোক, এই কবিতা পড়ানোর মানে প্রাক্কালে আর কি যে বিষয়টা তোমাদের কাছে বলে রাখতে হবে যে এখানে এই কবিতাটা কিন্তু ইংরেজিতে যাকে বলা হয় সিম্বলিক পোয়েম, প্রতীকী কবিতা। এই কবিতায় আমরা দেখতে পাবো যে কবি এই ছন্নছাড়া কবিতার মধ্য দিয়ে যে মানবিকতা বোধ বর্জিত সমাজের যে অন্তঃসার শূন্যতাকে কবিতায় বলতে চেয়েছে। এই কবিতায় আমরা কি দেখব যে কবিতাটা শুরু হচ্ছে একটা গাছের ছবি দিয়ে, যে গাছটি হচ্ছে কঙ্কালসার, অর্থাৎ যে গাছের কোনো লতা পাতা নাই, চাল বাকল নাই, একটা শুষ্ক রুক্ষ সূক্ষ্ম এক গাছ। সেই গাছের চিত্রকে কবি এখানে ফুটিয়ে তুলেছে। যে গাছটা, আমি বলেছি আগে যে এটা একটা প্রতীকী কবিতা, যে গাছটার মধ্য দিয়ে কবি দেখাতে চাইছেন সেই সমাজের অন্তঃসার শূন্যতা। এই গাছটা যেমন সবুজের কোনো লেশ মাত্র নাই, সেই গাছ নয় গাছের ফেতচ্ছায়া। আমাদের সমাজটাও কবি বলতে চাইছেন যে আমাদের সমাজটাও হয়ে গেছে এরকম মনুষ্যত্ব বোধ বা বিবেক বোধ বর্জিত। যাই হোক, এই কবিতায় আমরা দেখব যে কবি এই ছন্নছাড়া কবিতায় একদিকে যেমন ওই একটা উম, সবুজের প্রতিশ্রুতিহীন একটা গাছের চিত্রকে উপস্থাপিত করেছেন, তার সাথে সাথে এখানে কিছু ছন্নছাড়া যুবকের কথা বলা আছে যাদেরকে কবি অভিহিত করেছেন নেই রাজ্যের বাসিন্দা বলতে। তাদের কিছু নেই, তাদের ভিটে নেই, রীতি নেই, নিয়ম নেই, কানুন নেই, অফিসে জায়গা নেই, কোথাও কিছু নেই, অর্থাৎ তারা হচ্ছে একদম সেই নেই রাজ্যের বাসিন্দা। কবি এখানে সেই তাদের কথা ব্যক্ত করেছেন। তার সাথে সাথে আমরা দেখব যে এই যে নেই রাজ্যের বাসিন্দা, এই যে ছন্নছাড়া যুবক, তারা যখন একটা বেওয়ারিশ শিকারি যখন গাড়ি চাপা পড়ছে এবং তার মধ্যে যখন প্রাণের স্পন্দন অনুভূত হয়েছে, তাকে বাঁচিয়ে তোলার জন্য তাদের যে ঐকান্তিকতা, সেইটা কবি এখানে উপস্থাপিত করতে চেয়েছেন। যে সমাজ থেকে বাড়ত এই ছন্নছাড়া যুবকগুলোর মধ্যে কিন্তু মানবিকতা বোধ আছে। তারা সেই অসহায়, সেই নামগোত্রহীন সেই বেওয়ারিশ শিকারিটিকে বাঁচিয়ে তোলার তাগিদে তারা কিন্তু তাদের জীবনকে উৎসর্গ করে দিতেও প্রস্তুত আছে। এবং তার সাথে সাথে আমরা দেখতে পাবো যে গাছটাকে আমরা গাছের পেতচ্ছায়া বলে কবি অভিহিত করেছিলেন, সেই গাছটায় আমরা দেখব যে একটা পরিবর্তন সাধিত হচ্ছে। সেই গাছটা সবুজের সমারোহ, সেখানে আবার পাখির পূজন শুরু হয়ে গেছে। অর্থাৎ মনুষ্য জগতের পরিবর্তনের সাথে সাথে প্রকৃতি জগতেরও একটা পরিবর্তন সাধিত হচ্ছে। এই বিষয়কে মাথায় রেখে আমরা কবিতাটিতে এবার চলে যাব। দেখো কবিতায় কি বলা আছে। কবিতায় কি বলা আছে দেখো, যে গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের পেতচ্ছায়া। ওই যে বললাম একটুখানি আগে যে গলির মোড়ে একটা, এই কবিতা আমি বলেছিলাম তোমাদের কাছে যে এটা একটা প্রতীকী কবিতা। হুম, এই কবিতার মধ্য দিয়ে কবি একটা সমাজে গুরু সত্যকে এখানে উপস্থাপিত করতে চেয়েছেন। তা প্রথমে সেই সমাজের অন্তঃসার শূন্যতাকে প্রকাশ করার আগে কবি একটা গাছের ছবিকে আমাদের সামনে হাজির করছেন। যে গাছটা হচ্ছে গলির মোড়ে দাঁড়িয়ে আছে, সেই গাছটা গাছ নয় গাছের প্রেতচ্ছায়া। কেন প্রেতচ্ছায়া বলা হচ্ছে প্রশ্ন হবে না। প্রেতচ্ছায়া বলতে কি, অশরীরী আত্মাকে আমরা প্রেত বলে থাকি। তা গাছ নয় গাছের প্রেতচ্ছায়া কেন বলা হচ্ছে একটুখানি দেখো। না কি বলা আছে, আঁকাবাঁকা শুকনো কতগুলো কাঠের কঙ্কাল শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া, রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ, লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছাল বাকল নেই, নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি। অর্থাৎ গাছটার মধ্যে কি কতগুলো শুধু কাঠের কঙ্কাল দাঁড়িয়ে আছে। গাছের ছবিটা তোমরা দেখতে পেয়েছো। তা সেখানে কতগুলো কাঠের কঙ্কাল দেখো একদম শুকনো, তার শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া, এই যে ডালপালাগুলো উপরের দিকে তোলা,
রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ, রুক্ষ গাছ, কোনো সবুজের সমারোহই নাই। সে রুষ্ট মানে যেন তার মধ্যে কোনো মানে পেলবতা নাই। এবং সে হচ্ছে রিক্ত, শূন্য। রিক্ত মানে কি? শূন্য। জীর্ণ, লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছাল বাকল নেই, নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি। গাছটার দিকে তোমরা তাকিয়ে দেখো, ছবিটির দিকে, সেখানে কোনো লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছাল বাকল পর্যন্ত নাই। নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি, এক বিন্দু সরসের সম্ভাবনা। অর্থাৎ গাছটাকে গাছ না গাছের পেতচ্ছায়া কেন বলা হচ্ছে, সেই 3 নম্বর প্রশ্নের তোমরা উত্তর পেয়ে গেলে, তাই তো? সেই গাছটা ওখান থেকে শুরু করে তোমরা দেখতে পেলে যে কতগুলো কাঠের কঙ্কাল শূন্যের দিকে এলোমেলোভাবে তুলে দেওয়া, রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ, লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছাল বাকল নেই, নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি, এক বিন্দু সরসের সম্ভাবনা। গাছটার মধ্যে কোনো সরসতাই নেই। ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। প্রশ্ন আসছে, কে যাচ্ছিলেন? কবি। কোথায়, মানে সেখানে কি জন্য যাচ্ছিলেন? এক জরুরি দরকারে তিনি যাচ্ছিলেন। তা তিনি কি বলছেন? জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। ড্রাইভার বললে ওদিকে যাওয়া। কবি যে ড্রাইভার, তিনি কি বলছেন? যে ওদিক দিয়ে যাবেন না। কেন যাবেন না তার উত্তরও আছে। দেখছেন না ছন্নছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। সেই কেন যেতে চাইছেন না তার উত্তর তোমরা পেয়ে গেলে। না, ছন্নছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। ছন্নছাড়া বলতে আমরা কি বুঝি? না, যাদের জীবনাচরণ প্রচলিত নিয়মের বাইরে, সেখানে কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। চোঙা প্যান্ট, চোখা জুতো, রুখা মেজাজ, ঠোকা কপাল, ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে, বলবে হাওয়া খাও। তোমরা তো দেখেছ যে এই রকে মাচায় সেই দাদাদের তোমরা দেখেছো, তাই তো? তা সেখানে সেই যে ছন্নছাড়া ছেলে যারা সমাজ থেকে বাড়তো, তাদের জীবন আচরণ তো প্রচলিত নিয়মের বাইরে। তাদের পোশাক আশাকের মধ্যে একটা বৈচিত্র্য আছে। চোঙা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ঠোকা কপাল, ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে। সে তাদের পোশাক পরিচ্ছদ বড়ই বিচিত্র সমাবেশ, এবং তাদের মেজাজটাও খুব রোখা রুক্ষ, ঠোকা কপাল। ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে, বলবে হাওয়া খাওয়া। তাহলে ড্রাইভারের না যেতে চাওয়ার কারণের তোমরা জানতে পারলে। প্রশ্ন আসতে উত্তরও পেয়ে যায়। কারা ওরা? কবি জিজ্ঞাসা করছেন যে কারা ওরা। ড্রাইভার বলছেন, চেনেন না ওদের? ওরা বিরাট এক নৈরাজ্যের বাসিন্দা, এক নেই রাজ্যের বাসিন্দা, যাদের কিছু নাই। দেখো পরেই আছে, ওদের কিছু নাই। তাহলে এই ওরা কারা? না, ওরা হচ্ছে নৈরাজ্যের বাসিন্দা। না, ওরা এক নেই রাজ্যের বাসিন্দা, অর্থাৎ যাদের কিছু নাই। এবং তাদেরকে নৈরাজ্যের বাসিন্দা বা নেই রাজ্যের বাসিন্দা কেন বলা হচ্ছে আমরা উত্তর পেয়ে যাব। ওদের কিছু নেই। কি নেই? দেখ, ভিটে নেই, ভিত নেই, রীতি নেই, নীতি নেই, আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, শ্লীলতা নেই, শালীনতা নেই। ঘেঁষবেন না ওদের কাছে। তাহলে ওরা হচ্ছে নৈরাজ্যের বাসিন্দা। ওদের ভিটে নেই, ভিত নেই, রীতি নেই, নীতি নেই, আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, শ্লীলতা শালীনতা নেই। ঘেঁষবেন না ওদের কাছে। তাহলে সচরাচর আমরা এই সব মানুষগুলো থেকে একটু দূরে থাকতে চাই। এরা যেহেতু সমাজের থেকে কোনো ভালোবাসা পায় না, সমাজ থেকে যেহেতু বাড়তো তারা, তা সমাজের কাছে তারা অস্পৃশ্য, অপাঙ্ক্তেয়, এবং সেই জন্য তাদের জীবনাচরণটাও একটুখানি কি বড়ই বেমানান। এবং শুধু তাই নয়, তোমরা তো আগেই জানতে পারছো যে তারা হচ্ছে এক নেই রাজ্যের বাসিন্দা। তাদের ভিটে নেই, ফিট নেই, রীতি নেই, নীতি নেই, আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই। তা যাদের কিছু নাই তাদের বিনয় কোথা থেকে আসবে? ভদ্রতা কী করে আসবে? ভুখা মানুষ ধরো বই, এটা তো হাতিয়ার হয়ে যাবে না? তার শ্লীলতা নেই, শালীনতা নেই, ঘেঁষবেন না ওদের কাছে। ড্রাইভার বলছেন, তারা কি, আমরা বাস্তববাদী, আমরা জীবনকে বাস্তবতার নিরিখে দেখি, তাই ওদের কাছ দিয়ে গেলে বিপদ হবে, সেটাই ড্রাইভার বলছেন আর কি, যে ঘেঁষবেন না ওদের কাছে। তা কেন নেই? ওরা যে নেই রাজ্যের বাসিন্দা, ওরা হচ্ছে এক নেই রাজ্যের বাসিন্দা। তারপর দেখো, ওদের জন্য কলেজের সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে জায়গা নেই, মেলায় খেলায় টিকিট নেই, হাসপাতালে বেড নেই, বাড়িতে ঘর নেই, খেলবার মাঠ নেই, অনুসরণ করবার নেতা নেই, প্রেরণা জাগানো ফ্রেম নেই, ওদের প্রতি সম্ভাষণে কারো দরদ নেই,
ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধাহরণের, সুধাহরণের উদাহরণ নয়, তা সুধাহরণের ক্ষুধাহরণের উদাহরণ, শুধু নিজের দিকে ঝোল ঠাকা। তাহলে দেখো, এই যে ছন্নছাড়া যে বেকার যুবকগুলোর কথা বলা হচ্ছে, তাদেরকে আমরা আগেই দেখেছি যে কবি তাদেরকে অভিহিত করেছেন নেই রাজ্যের বাসিন্দা বলে। ড্রাইভার তাকে বলছেন আর কি যে ওরা হচ্ছে এক নেই রাজ্যের বাসিন্দা, এবং তাদের যে কিছু নেই, ভিটে নেই, ফিট নেই আমরা দেখলাম। তার সাথে সাথে তার আরও অ্যাডিশন, আরও সংযোজনের কথা বলা হচ্ছে। ওদের আর কি কি নেই না, ওদের জন্য কলেজের সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে জায়গা নেই, মেলায় খেলায় টিকিট নেই, হাসপাতালে বেড নেই, বাড়িতে ঘর নেই, খেলবার মাঠ নেই, অনুসরণ করবার নেতা নেই, প্রেরণা জাগানো ফ্রেম নেই, ওদের প্রতি সম্ভাষণে কারো দরদ নেই। ঘরে বাইরে যা উদাহরণ আছে তা ক্ষুধাহরণে, অর্থাৎ এই নৈরাজ্যের বাসিন্দা, এই যে ছন্নছাড়া যুবক, তাদের এই যে আচার আচরণ, তার জন্যে কিন্তু আমরা সমাজের মানুষেরাই দায়ী। কেননা তাদের কিছুই না, তারা কোথাও তারা কারো কাছেই তারা সমাদৃত হয় না, কোথাও তাদের জন্য জায়গা নাই। এবং শুধু তাই না, আমি একটু আগে বলছিলাম তারা সমাজ থেকে বাড়ত, সমাজের কাছে তারা অস্পৃশ্য, অপাঙ্কেয়, তাদেরকে কেউ যেন চায়ই না। না সেই তাদেরকে যে মানে তারা যে কাউকে অনুসরণ করবে সেরকম তাদের আইডল, কোনো আদর্শ কেউ নেই, নেতা কেউ নেই, তাদেরকে ভালোবাসার কেউ নাই। তোমরা দেখেছো আমরা মনের যে বাঘ সিংহ, তারাও কিন্তু মানুষের কাছে হার মানে, তারা পোষ মানে, এবং সেটা করে কেন? তাদের ভালোবাসার টানে। কিন্তু এদেরকে ভালোবাসারও মানুষ নেই, তাদেরকে প্রেরণা জাগানো প্রেম নেই, ওদের প্রতি সম্ভাষণে কারো দরদ নেই, কেউ তাদেরকে আপন করে নিতে চায় না, ভালোবাসা না। ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধাহরণে, সুধাকরণের উদাহরণ নয়, অর্থাৎ তাদের ক্ষুধা নিবৃত্তির কিছু ব্যবস্থা আছে, কিন্তু তাদের প্রতি যে আন্তরিকতা, তাদের প্রতি যে দরদ, সেটা কিন্তু অভাব আছে। সেই জন্য কবি বলছেন তা সুধাহরণে, ক্ষুধাভরণের উদাহরণ, শুধু নিজের দিকে ঝোল টানা। আমরা সমাজে কি, আমরা সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকতেই ভালোবাসি। আমরা বলি মুখে বড় বড় কথা, তাই তো, লিভ অ্যান্ড লেট লিভ, কিন্তু শুধু আমরা কি নিজেকে নিয়েই ব্যস্ত থাকি। যে যাই হোক, সেই যে শাশ্বত বাণী আমরা সব ভুলে বসে আছি। বলা হয় না যে আপনারে লই বিব্রত রহিতে আসে নাই, কে অবনীর পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পড়ে। যে শুধু বলার কথা আমরা বলে থাকি, কিন্তু আসলে কি আমরা তা করি? আমরা তো শুধু নিজেকে নিয়েই ব্যস্ত থাকি। তা সেই জন্যই কবি বলছেন যে শুধু নিজের দিকে ঝোলটান। এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু এক রক, তাও দিয়েছিল পাঠ করে। তারা যেখানে বসতো, আড্ডা দিত, সেই মধ্যবিত্ত বাড়ির সেই এক চিলতে ফালতু একটা রক ছিল, সেটাকেও ভেঙে দিয়েছে। অর্থাৎ তারা গিয়ে সেখানে জটলা করতো। তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে। তারা কারা পথে এসে দাঁড়িয়েছে, কেন দাঁড়িয়েছে, তারও উত্তর পেয়ে গেল। সেই মধ্যবিত্ত বাড়ির এক চিলতে রোয়াক ছিল, সেখানটাও তারা কি করেছে, ভেঙে দিয়েছে। সেই জন্যই তারা পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে। সড়ক বলতে পাকা রাস্তাকে আমরা বুঝি। কোত্থেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই, কোথায় চলছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা। তাহলে সেই যে নেই রাজ্যের বাসিন্দা কেন বলা হচ্ছে, তার অনেক কেন কি নেই, সব বিষয়গুলো আমরা জানলাম। এখনো কিন্তু সেই সংযোজন চলেছে। সেখানে কি হচ্ছে দেখো, যে তাদের কি কোত্থেকে আসছে, সেই অতীতের স্মৃতি নেই। তাহলে এদের অতীত নাই, বর্তমান নাই, ভবিষ্যৎ নাই, সেই অতীতের স্মৃতি তাদের নাই। কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই, কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা। আমরা কি, তোমরা সবাই আহ, তোমার জীবনের লক্ষ্য রচনা লিখে এসছো, তাই আমাদের একটা ভবিষ্যতের কথা ভেবে আমরা নিজেদেরকে তৈরি করি, প্রস্তুত করি। কিন্তু এদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে কিছুই না। সেকেন্ড কি, লেখক কিন্তু, বা এই লেখক ভুল বললাম, কবি কিন্তু খুব দরদি। তিনি অত্যন্ত সংবেদনশীল মন নিয়ে এই ছন্নছাড়া বেকার যুবকদের তাদের যে জীবনাচরণ তিনি প্রত্যক্ষ করেছেন, এবং তার সাথে সাথে তার সংবেদনশীল কবি মন কিন্তু এদের প্রতি খুব সহানুভূতিশীল হয়ে উঠেছে। এবং সেখানে তিনি কি বলছেন, সেচহীন ক্ষেত, মনেহীন চোখ, জমিতে সেচ না দেওয়া হয়, সে জমি তো অনুর্বর জমি, সেখানে ফসল ফুটো হবে না। তাহলে তারা সমাজ থেকে কোনো ভালোবাসা পায়নি, সমাজের কাছে তারা বাড়ত,
অস্পৃশ্য, অপাঙ্ক, তাহলে তারা হচ্ছে সেচহীন ক্ষেত। যেমন ক্ষেতকে সেচ না দেওয়া হলে ক্ষেত যেমন ফসল দিতে পারে না। মণিহীন চোখ, আমরা চোখের এই যে মণি দিয়েই তো আমরা দেখি, তাহলে তাদের সে চোখটা মণিহীন, অর্থাৎ তারা সমাজে কারো কাছে ভালোবাসা পায় না। তাহলে সেই চোখগুলো কি মণিহীন হয়ে গেছে, অর্থাৎ তারা সমাজের কাছে বার্ত হয়ে গেছে। চোখহীন মুখ, একটা চোখহীন মুখ মানে কি, একটা বিভৎস, একটা স্ফুলিঙ্গহীন বীজে বারুদের স্তূপ। কবি সংবেদনশীল কবি মন এখানে বলতে চাইছেন আর কি, যে তাদের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে, বিবেক বোধ আছে, যেটা আমরা পরবর্তী পর্যায়ে জানবো। তারা এখন কি হয়ে গেছে, যে একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ। প্রত্যেকের মধ্যে আমি কি বলে থাকি, যে প্রত্যেক মানুষটার মধ্যে একটা পোটেন্সিয়ালিটি থাকে, একটা অনন্ত সম্ভাবনা প্রতিটা মানুষের মধ্যে থাকে। প্রতিটা মানুষ কেন বলবো, প্রতিটা জীবকুলের মধ্যে, যার মধ্যেই প্রাণ আছে তার মধ্যেই পোটেন্সিয়ালিটি আছে। কিন্তু সবার কি হয়, একটা অনুকূল আবর্ত প্রয়োজন হয়। এই যে ধরো এই ছোট একটা গাছকে তাকিয়ে দেখো, যদি গাছ তুমি বসালে তাহলেই তো তোমার কাজ শেষ হবে না। তাকে যদি একটু ঘেরা দিয়ে রাখো, প্রতিদিন জল দাও, সে একদিন মহিরুহে পরিণত হবে। তেমন এই যে তোমরা এই ছাত্রছাত্রী যারা তোমরা, তোমাদের যদি একটা অনুকূল আবর্ত দেওয়া যায়, যদি একটা উপযুক্ত পরিবেশ দেওয়া যায়, তাহলে তোমরা সবাই কিন্তু একদিন অনেক বড় হয়ে উঠতে পারবে। তা এই অনুকূল আবর্তটা প্রয়োজন। তা সেই জন্যই কবি বলছেন তাদের মধ্যেও সেই বারুদ আছে, কিন্তু তারা কি হয়েছে, সেই ভিজে বারুদ, যেখান থেকে কি হবে, কোনো স্ফুলিঙ্গ বের হবে না। তা তারাও কিন্তু একটা বিপ্লব এনে দিতে পারে, কিন্তু তারা এখন একদম ভিজে বারুদের স্তূপ হয়ে গেছে। আমি বললাম না ওখান দিয়েই যাব। কে বললেন? কবি বললেন ওখান দিয়ে যেতে চাইছেন। কেন চাইছেন প্রশ্ন আছে। ওখান দিয়েই আমার শর্টকাট, ওখান দিয়ে কাছে হবে। শর্টকাট মানে ছোট হবে, কাছে হবে। ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলাম, তোমাদের ট্যাক্সি লাগবে? তাহলে কবি কিন্তু তাদের কাছ দিয়ে চলে গেলেন এবং তাদের কাছে গিয়ে বলছেন যে ওদের কাছাকাছি হতে মুখ বাড়িয়ে জিজ্ঞেস করুন, তোমাদের ট্যাক্সি লাগবে, লিফট চাই? আরে এই তো ট্যাক্সি, এই তো ট্যাক্সি, লে হালুয়া। এইসব ছেলেরা যে ভাষায় কথা বলে তোমরা দেখেছো, রকে বসে বসে সিটি দেওয়া, হিন্দি সিনেমার গানে কলি বলা, তা এই ছেলেদের ভাষাগুলোও ঠিক এরকম হবে। তা তোমাদের ট্যাক্সি লাগবে, লিফট চাই? আরে এই তো ট্যাক্সি, এই তো ট্যাক্সি, লে হালুয়া। অর্থাৎ তারা তো এই ট্যাক্সিটারই খোঁজ করছিল। সোল্লাসে চেঁচিয়ে উঠল ওরা। কারা? সেই নৈরাজ্যের বাসিন্দা, সেই ছন্নছাড়া বেকার যুবকের দল। তারা সোল্লাসে চিৎকার করে উঠল। কেন না, পরে আছে, উত্তর পেয়ে যাবে। সিটি দিয়ে উঠলো, পেয়ে গেছি পেয়ে গেছি, চল পানসি বেলঘরিয়া। পানসি মানে ছোট নৌকা, বেলঘরিয়া একটা জায়গার নাম করে। তিনটে ছোকরা উঠে পড়লো ট্যাক্সিতে, একদম কিছু বলা কওয়া নেই, একদম ঝটাঝট করে সব ট্যাক্সিতে উঠে পড়লো। বললুম কত যাবে? এই কাছে, ওই দেখতে পাচ্ছেন না ভিড়? তাহলে তারা একটা ইঙ্গিত করছে যে একটা কাছে একটা ভিড় বা জটলা, সেখানেই তারা যেতে চাইছে। সিনেমা না, জলসা নয়, নয় কোনো ফিল্মি তারকার অভ্যর্থনা। ভিড় কিসের জন্য? সেখানে সিনেমাও নেই, জলসাও নেই, কোনো ফিল্মি তারকার অভ্যর্থনাও নেই। একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে, চাপা দিয়ে গাড়িটা উধাও। তাহলে কি বিষয়টা ঘটছে দেখো। এখানে কিন্তু আসল জায়গায় আমরা চলে এসেছি। এই ছন্নছাড়া যাদের কথা শুনে আমরা নাক ছিলাম, আমরা সভ্য মানুষের দল, যারা নিজেকে আমরা আমরা তো সভ্যতার মুখোশ পরে থাকি, আমরা নিজেদের অনেক সভ্য বলে জাহির করি, আর এদেরকে আমরা অপাঙ্ক্তেয় করে রেখেছি, অচ্ছুত। কিন্তু এদের মধ্যে দেখো কিরমভাবে মানবিকতা বোধ জাগ্রত হচ্ছে, যেটা সমাজের অধিকাংশ মানুষের কাছেই আমাদের কাম্য। তা তারা দেখো কাকে বাঁচাবার জন্যে এই আপ্রাণ চেষ্টা করছে। না, একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে, চাপা দিয়ে গাড়িটি উধাও। আমাদের দলে কয়েকজন গাড়িটার পিছিয়ে ধাওয়া করেছে, আমরা খালি ট্যাক্সি খুঁজছি। তারা কারণটা বলছেন কবিকে, যে তারা ওই কয়েকজন তাদের কি গাড়ির পিছিয়ে ধাওয়া করেছে, আর তারা একটা খালি ট্যাক্সি খুঁজছে। তার কারণ কি না, কে সে লোক? একটা বেওয়ারিশ ভিখারি। বেওয়ারিশ মানে নাম গোত্রহীন, নাম জানা নেই, পরিচয় জানা নেই। সে একজন ভিখারি, সে গাড়ি চাপা পড়েছে, রক্তে মানুষের দলা পাকিয়ে গেছে, ওর কেউ নেই, কিছু নেই। তাহলে যে ভিখিরিটির প্রতি এদের একটা সমবেদনা, একটা সহানুভূতি, এইটাই তো মানুষের পাশে দাঁড়ানো। এটাই তো মানুষের পরম আকাঙ্ক্ষার বিষয়, পরম প্রাপ্তি। তার জীবনে আমরা তো ঈশ্বর আমাদের পৃথিবীতে পাঠিয়েছে, মানুষের দেহ ধরে আমরা পৃথিবীতে এসেছি। তো আমাদের কাজ হচ্ছে মানুষের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করা, পরহিতার্থে
বা কল্যাণময় কাজে নিজেকে উৎসর্গ করা। এবং সেই জন্য দেখো, এই যাদেরকে ছন্নছাড়া যুবক বলছিলে, তাদের মধ্যে কিন্তু মনুষ্যত্ব বোধ আছে, তাদের মধ্যে বিবেক বোধ আছে। একটা বেওয়ারিশ ভিখারি গাড়ি চাপা পড়েছে, তাকে বাঁচিয়ে তোলার জন্য তাদের যে আকুলতা, সেটাই কিন্তু কবিতার প্রাণ, সেটাই কবিতার মূল বিষয়। এবং সেখানে আমরা চলে গেছি। দেখো কি বলছে, কে সে লোক, একটা বেওয়ারিশ ভিখারি, রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে, গাড়ি চাপা দিয়েছে, তাহলে রক্ত মাংসে দেহটা দলা পাকিয়ে গেছে। ওর কেউ নেই, কিছু নেই, শোবার জন্য ফুটপাত আছে, তো মাথার উপর ছাদ নেই। তাহলে সেই ভিখিরির যে জীবন চিত্রটা খুবই অদ্ভুত, মানে বর্ণনায় পাঠকের কাছে আরও সহানুভূতি আদায় করে নেওয়ার জন্য তিনি বলছেন, সেই ভিখিরি বলতে কি, যাদের কিছু না, তা সে কি আছে, শোবার জন্য তার ফুটপাত আছে, তো মাথার উপরে ছাদ নাই। তা সেখানে সেই ভিখারির যে অবস্থানটা কবি দেখাচ্ছেন, যে তার শোয়ার জন্য একটা ফুটপাত আছে, কিন্তু তার মাথার উপরে কোনো ছাদ নেই। ভিক্ষার জন্য পাত্র একটা আছে, তো তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো। তাহলে তার ভিক্ষা করার যে পাত্রটি, অর্থাৎ তার দৈন্যতা, সে হচ্ছে দুঃখীরও দুঃখী, গরিবেরও গরিব, সেটা কবি এখানে উপস্থাপন করছেন। ভিক্ষার জন্য পাত্র একটা আছে, তো তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো। রক্তে মাখামাখি সেই দলা পাকানো ভিখিরিকে ওরা পাঁজা কোলা করে ট্যাক্সির মধ্যে তুলে দেয়। ওরা কিন্তু দেখো সমাজ থেকে বাড়ত, কিন্তু সেই বেওয়ারিশ ভিখিরিকে তারা কিন্তু তার জাতপাত নিয়ে বিচার করছে না, সে কে সে বিচার করছে না, তাকে বাঁচানোর তাগিদে তাকে একবারে পাঁজা কোলা করে একদম ট্যাক্সিতে তুলে নিই। এটাই তো মানুষের আসল প্রয়োজন। চেঁচিয়ে উঠল সমস্বরে, আনন্দে ঝঙ্কিত হয়ে, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। তারা দুর্বারভাবে উচ্চারণ করছে, প্রাণ আছে, প্রাণ আছে। এই কথাটা খুব সিগনিফিক্যান্ট, খুব তাৎপর্যপূর্ণ। আমি আগেই বলেছি যে এটা একটা অতিকিক কবিতা। তা সেখানে তারা প্রাণের এই স্পন্দন অনুভূত হচ্ছে, এবং তার সাথে সাথে দেখবে পরিবর্তনটা আসে। আমি পড়ে, রক্তের দাগ থেকে আমার ভব্যতা শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। কবি বলছেন যে সেখানে কবি কি করছেন, সেই রক্তের দাগ থেকে তার ভব্যতা শালীনতা, আমরা তো সবাই সমাজে, আমি বলেছি না, আমরা একটা সভ্যতার মুখোশ পরে থাকি। কবি সেই কথাই বলছেন, কবি আত্মসমালোচনায় প্রবৃত্ত হয়েছে। তিনি বলছেন যে রক্তের দাগ থেকে আমার ভব্যতার শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। তারপর সহসা শহরে সমস্ত কর্কশে, কঠিনে, সিমেন্টে, কংক্রিটে, ইঁটে, কাঠে, পিচে, পাথরে, দেয়ালে দেয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ, এক প্রত্যয়ের তপ্ত শঙ্খধ্বনি। খুব গুরুত্বপূর্ণ জায়গা বাবা। দেখো, ইঁটে, কাঠে, পিচে, পাথরে, দেয়ালে দেয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ, এক প্রত্যয়ের তপ্ত শঙ্খধ্বনি। প্রত্যয় মানে বিশ্বাসে, শঙ্খধ্বনি, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। এই কথাটার মধ্য দিয়ে এটাই হচ্ছে আসল জায়গা, যে তার মধ্যে যে প্রাণের সামান্যতম স্পন্দন অনুভূত হচ্ছে, তাকে বাঁচিয়ে তোলার জন্য তাদের যে আকুলতা, এর সাথে সাথে আমরা কি দেখতে পাবো, প্রাণ থাকলে স্থান আছে, মান আছে, সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার। যার মধ্যে প্রাণ আছে তারই মান বা মর্যাদা আছে, সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার। প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা বেঁচে থাকার অধিকার আছে, তার সেখানে সেই কথা বলা হচ্ছে। তা ফিরে আসছে দেখি, গলির মোড়ে গাছের সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কচি পাতা। তাহলে যখন মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধের জাগরণ হচ্ছে, যে বেকার ছন্নছাড়া যুবকদের আমি বলেছি যে সমাজ থেকে তারা বাড়ত, তারা সমাজে কেউ তাদের চায় না, যারা হচ্ছে নেই রাজ্যের বাসিন্দা, কিন্তু তাদের মধ্যে যখন আসল গুণটা, মানুষের আসল গুণ কোথায়, মান এবং হুঁশ, সেই যায় আছে, তাই তো মানুষ। তাহলে তাদের মধ্যে যখন মনুষ্যত্ব বোধের জাগরণ ঘটছে, তারা যখন মানবিক হয়ে উঠছে, তারা যখন পরের দুঃখে নিজেদের জীবনকে উৎসর্গ করতে চাইছে, সেহানো পরিস্থিতিতে আমরা দেখতে পাবো যে প্রকৃতির জগতেও একটা পরিবর্তন সাধিত হচ্ছে। এবং সেটাই কবি এখানে বলছেন, যে ফিরে আসতেই দেখি গলির মোড়ে গাছের সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কচি পাতা। এবং সিম্বলিক কবিতা বলেছিলাম, খুব প্রতীকী কবিতা। তাহলে যে গাছের চিত্রকে প্রথমে আমরা দেখেছি, যে গাছের প্রেতচ্ছায়া, সেই গাছটা যখন সমাজে মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধের জাগরণ ঘটছে, এই ছন্নছাড়া বেকার যুবকের মধ্যে তারা যখন মানবিকতা বোধে যখন ভাস্বর হয়ে উঠছে, তখন প্রকৃতিও থেমে থাকছে না, প্রকৃতি জগতেও একটা অদ্ভুত পরিবর্তন সাধিত হচ্ছে। এবং সেখানে কি হচ্ছে দেখো, যে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কচি পাতা, মর্মরিত হচ্ছে বাতাসে, সে কচি পাতায়
সে ছেয়ে গেছে এবং সেটা বাতাসে আন্দোলিত হচ্ছে। দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উতলে উঠছে ফুল এবং সেটা ফুলে পরিপূর্ণ হয়েছে। ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ, ফুল থেকে সেই সুবাস ছড়িয়ে পড়ছে। উড়ে এসেছে রং বেরঙের পাখি, নানা রঙের পাখি এসে ভিড় করেছে, সুর করেছে কলকণ্ঠের কাকলি এবং পাখিরা তাদের পূজন ডাক শুরু করেছে কলকণ্ঠের কাকলি। ধীরে ধীরে বনপত্রপুঞ্জে ফেলেছে স্নেহাদ্র দীর্ঘচ্ছায়া, যেন কোনো শ্যামল আত্মীয়তা। একটা প্রকৃতি জগতের একটা পরিবর্তন, এক অদ্ভুত পরিবেশ এবং সেই পরিবেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা স্নেহের পরশ অনুভূত হচ্ছে, যেন কোনো শ্যামল একটা আত্মীয়তা, একটা সবুজের সমারোহের মধ্যে একটা আত্মীয়তার বন্ধন কবি অনুভব করছে। অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলাম কবি মধ্যে একটা দীর্ঘ, আমরা তো সভ্য সমাজে আমরা সহজেই এগুলো বিশ্বাস করতে পারবো না, কবিও সেটা পারেননি। কবিও বলছেন সেই জন্যে যে অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলাম কঠোরের প্রচ্ছন্ন মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন, অর্থাৎ এই নির্মমতার, এই নিঃস্ব সমাজের মধ্যে একটা অদ্ভুত মাধুর্যের আয়োজন। প্রাণ আছে, প্রাণ আছে, শুধু প্রাণই আশ্চর্য সম্পদ, এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা। খুব গুরুত্বপূর্ণ জায়গা। ক্ষয়হীন আশা, যে আশার কোনো ক্ষয় নাই, মৃত্যু নাই, শেষ নাই, সেই ক্ষয়হীন আশা এক মৃত্যুহীন মর্যাদা। যে মৃত্যুহীন মর্যাদা মানে যে মর্যাদা কি হচ্ছে, মানুষের সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি তার মর্যাদা বোধ। তা সেখানে হচ্ছে এক মৃত্যুহীন মর্যাদা। তাহলে যে মানুষটির প্রাণের স্পন্দন অনুভূত হয়েছে, তার সাথে সাথে তাকে বাঁচিয়ে তোলার জন্য এই ছন্নছাড়া বেকার যুবকেরা যখন নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তাকে বাঁচিয়ে তোলার জন্য তারা যখন আকুল হয়ে উঠেছে, তার সাথে সাথে প্রকৃতি জগতের পরিবর্তন হচ্ছে এবং সেটাকেই কবি বলছেন যে একটা ক্ষয়হীন আশা, যে আশা কখনো বৃথা আশা মরিতে মরিতেও যেন মরে না, এক মৃত্যুহীন মর্যাদা। একটা মৃত্যু নাই, তাহলে এই মর্যাদায় তাকে কি করবে, অমরত্ব দিচ্ছে, এক মৃত্যুহীন মর্যাদা। এটাই হচ্ছে কবিতার মূল বিষয়বস্তু। এরপর দেখো, তাহলে সোজা কথায় বিষয়টাকে মাথায় রাখার চেষ্টা করো যে ছন্নছাড়া কবিতাটা একটা প্রতীকী কবিতা। এই কবিতায় আমরা দেখব একটা গাছের ছবিকে কবি প্রথমে তুলে ধরেছেন, যেটি আমাদের কাছে গাছ নয়, গাছের ভেতরছায়া বলে মনে হবে। পরবর্তী পর্যায়ে ছন্নছাড়া কিছু বেকার যুবকের কথা কবি তুলে ধরেছেন। সেই বেকার যুবকদের কী বলে অভিহিত করা হচ্ছে, নৈরাজ্যের বাসিন্দা। কেন তাদের নৈরাজ্যের বাসিন্দা বলা হচ্ছে, কিন্তু সেই ছন্নছাড়া যুবকদের মধ্যে যখন মনুষ্যত্ব বোধে তারা যখন ভাস্বর হয়ে উঠছে, তাদের মধ্যে যখন মানবিকতা বোধের স্ফুরণ ঘটছে, তার সাথে সাথে আমরা দেখলাম প্রকৃতি জগতের অপূর্ব পরিবর্তন সাধিত হচ্ছে, যেটা আমাদের সমাজের ক্ষেত্রে কাম্য। আমি বলে থাকি তোমাদের কাছে যে সাহিত্যিকের কাজ হচ্ছে কল্যাণ সাধন করা, সমাজের কল্যাণ সাধন করা। সেই কল্যাণ সাধনের লক্ষ্যে কবি কী করতে চাইছেন, যে অগণিত আত্মকেন্দ্রিক স্বার্থপর মানুষের যেন চিত্তে একটা আঘাত হানতে চাইছেন এবং তিনি এই বেকার ছন্নছাড়া যুবকদের মধ্য দিয়ে তিনি মানুষের, সমাজের অগণিত মানুষকে শিক্ষা দিতে চাইছেন যে তোমরা মানবিকতা বোধে ভাস্বর হয়ে ওঠো, মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়াও, মানুষের সঙ্গে একাত্ম হয়ে যাও, এক আত্মীয়তার বন্ধন গড়ে তোলো। তা এটাই কিন্তু আমাদের জীবনের পরম প্রাপ্তি, এটাই কিন্তু আমাদের কামনার বিষয়। ঠিক আছে, দেখো